শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংলাপ অনুষ্ঠানে। আজকে প্রথম আলোর এক জরিপে উঠে এসেছে আগামী নির্বাচনে ৬৬% মানুষ বলেছেন বিএনপি বেশি আসন পাবে, আর ২৬% বলেছে জামায়াত বেশি আসন পাবে। আর কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে এমন প্রশ্নের উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন ৫৭.৫% মানুষ। আর জরিপে অংশ নেওয়া ৩২% মানুষ মনে করে জামায়াত ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। ০.৯% মানুষ মনে করে এনসিপি জয়ী হলে ভালো হবে। জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জনমত ০.১% করে। জরিপ দেখে হতাশ বা নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে বলে আজকে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে যদিও একটু তথ্য দিতে চাই দর্শক, ২০২৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দেশব্যাপী একটি জরিপ চালিয়েছিল ২০২৩ সালে। এই জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে সমর্থন দিয়েছে ৭০% মানুষ, কিন্তু ঠিক এক বছর পরে ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনা। তাই এইসব জরিপে ভরসা কতটা রাখা যায় তা হয়তো সময় বলে দেবে দর্শক। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জরিপে ভরসা কতটা। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মুশফিকুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন আতিকুর রহমান মুজাহিদ, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনাব আতিকুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের আজকে অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন। দর্শক, বলছিলাম নির্বাচন আসলে জরিপ হয়। এর আগে দু একটা জরিপ ছিল, যদি বলি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার BYLCর বোর্ডের জরিপ হয়েছে এই সেপ্টেম্বর অক্টোবরে, IRA এর জরিপে হয়েছে তাও সেপ্টেম্বর অক্টোবরে। সেখানে বিএনপি জামায়াতের পার্থক্য বেশি ছিল না, ৩% বা ৪% এরকম। এখন আজকের জরিপ, প্রথম আলোর জরিপে এই অবস্থা। জরিপ নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্ন আছে, কথা আছে, সে জরিপ কতটা ফল দেয় সেটাও একটা দেখার বিষয়। আমি একটু প্রথমে যেতে চাই এনসিপির মুশফিকুস সালেহীনের কাছে। মুশফিকুস সালেহীন, জরিপে এনসিপির যে অবস্থান তার খুবই হতাশাজনক। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নেতাদের নিয়ে গঠিত এই সংগঠনের প্রতি মানুষের আস্থা কেন কমে গেল? যদি আস্থা হারানোর কারণটা কি আসলে? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহ আলোচক ভাইকে। দেখুন, আমি বিষয়টাকে আপনি যেভাবে বলছেন সেভাবে দেখি না। আপনি যেটি বললেন যে মানুষ আস্থা হারিয়েছে বা মানুষ এনসিপির ব্যাপারে হতাশাজনক একটা ফলাফল দেখা গেছে জরিপে, এটার সাথে আমি একমত না। এই কারণে সেটি হচ্ছে যে এই জরিপে ধরুন একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটা দীর্ঘদিন ৪০ বছরের বেশি বা প্রায় ৫০ বছর হয়তো এই দলটার বয়স। আরেকটি দল যারা যারা জরিপে এগিয়ে রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেই দলটি সেই ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে তাদের সংগঠন রয়েছে। সেখানে আমাদের এই দলটি এখনো ১ বছরও বয়স হয়নি। সেই দলটি আমরা নতুন করে অনেক ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন মতাদর্শিক অনেক মানুষ এক জায়গায় এসে একটা দল গড়ার চেষ্টা আমরা করছি। আমাদের দলীয় রাজনীতির বয়ানটা কিরকম হবে সেটা আমরা স্পষ্ট করার চেষ্টা করছি ধীরে ধীরে, এবং একই সাথে আমরা সংগঠন গড়ারও চেষ্টা করছি। যেটা কিন্তু আপনি যদি দেখেন যে অন্যান্য যে কোনো রাজনৈতিক দল বা তাদের শুরুর সময়টুকু যদি দেখেন, প্রথম ১ বছরেই সেই দলটির এই পরিমাণ জনসমর্থন থাকবে, এটা কিন্তু আপনি অতীতে এনসিপির মতো দেখাতে পারবেন না। এবং এই জায়গায় জরিপের যে জিনিসটা আমাদেরকে একটু পার্থক্য করা প্রয়োজন সেটি হচ্ছে, যেমন এর আগে IRI বা BYLCর এদের যে জরিপগুলো ছিল, সেইখানে কিন্তু এনসিপিকে ভোট দিবেন এরকম মানুষ আমরা দেখেছি ৬ থেকে ৭% এই মার্জিনের ভিতরে ঘোরাফেরা করেছে। এই জরিপে যেটা বলা হচ্ছে, এই জরিপে কিন্তু প্রশ্ন এটা করা হয়নি যে প্রথম আলোর যে জরিপটা, যে আপনি কাকে ভোট দিবেন। তাদের কাছে প্রশ্নটা করা হয়েছে আগামী সরকার কারা গঠন করবে বলে মনে করা হয়। সো এমন হতে পারে যে, যেমন ধরুন আমি এনসিপিকে ভোট দিব আগামী নির্বাচনে, কিন্তু আমি মনে করতেই পারি যে আগামী নির্বাচন হয়তো এনসিপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যেতে পারবে না, অন্য কোনো দল, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, তারা
সংখ্যাগরিষ্ঠ আসন হবে তারা সরকার গঠন তার করবে। মানে So, কথা মানে প্রশ্নের মধ্যে একটু মারপেচ আছে। এখানে প্রশ্নটার ফ্রেমিংটা গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নটা করা হয়েছে যে আপনি কি মনে করেন কারা জিতবে, আপনি কাকে সমর্থন করেন সেটা জিজ্ঞেস করা হয়নি। তো সেই জায়গা থেকে এখানে পারসেপশনটা এটা যে 0.6%। কিন্তু দেখুন এতদিন ধরে বাংলাদেশে এতগুলো দল রয়েছে, সেখানে আমরা 1 বছরের মধ্যেই তৃতীয় স্থানে পৌঁছে গেছি। আমাদের যে পারসেপশনের জায়গা থেকে আপনি যদি দেখেন তৃতীয় অবস্থানে রয়েছে আমরা। তৃতীয় স্থানে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এবং আওয়ামী লীগের প্রসঙ্গে আমি আসছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করবো যে এটা অল্প সময়ে এটা আমাদের বড় অর্জন। তবে হ্যাঁ, মানে মানুষ যেটি ধারণা করে থাকে সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তিরা যেহেতু এই সংগঠনে রয়েছেন, এটা কি আরো ভালো পারফর্ম করা উচিত ছিল। এখানে দেখুন দুটো জিনিসের পার্থক্য রয়েছে। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান তো এনসিপি নেতৃত্ব দেয়নি, মানে এনসিপি তখনও সংগঠিতভাবে পুরো দেশে মানুষকে মোবিলাইজ করে নেতৃত্ব দেয়নি। একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল, যেই গণ আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা এনসিপি গঠন করেছে। তো সংগঠনটা কিন্তু আমাদের কাজ শুরু করেছে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে। তো সেটা এখনো আমরা আমাদের এই সকল জেলায় আমাদের সংগঠনের কমিটি দেওয়া, মানুষের কাছে পৌঁছানোর এই কাজটা করছি। এবং আগামী নির্বাচন আসলে আমাদের জন্য একটা বড় সুযোগ, আমরা মানুষের কাছে আমাদের এই দলীয় বয়ান নিয়ে আমাদের সংগঠন বিস্তার করার কাজটা করতে পারবো। তো আমরা এটাকে কোনোভাবেই, যেভাবে আপনি যেমনটা বলেন হতাশাজনক, আমরা হতাশাজনক মনে করছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন যেটি করলেন, দেখুন আজকে এই প্রথম আলোর যে জরিপটাতে আমি যদি দেখি, সেখানে আওয়ামী লীগের ব্যাপারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে রাখার ব্যাপারে মনোভাব কেমন, এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে আগামী সংসদ নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এখানে 28.2% মানুষ বলেছেন যে অংশ নিতে দেওয়া উচিত না, একেবারে ওনারা ডিরেক্ট না করে দিয়েছেন। 26% বলেছে যে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে এবং দলটা যদি কোনো সংস্কার করে ওই দলের, তাহলে তাদেরকে অংশ নিতে দেওয়া উচিত। এবং আরো 14.8% বলেছে যে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে অংশ নিতে দেওয়া উচিত। আর একটা 0.1% বলেছে আগে বিচার হবে তারপরে অংশগ্রহণের ব্যাপারে আলাপ করা হবে। তাহলে আপনি যদি মোট দেখেন 69.1% মানুষ মনে করে, মানে আপনি কিন্তু আওয়ামী লীগ কিন্তু জাতির কাছে ক্ষমা চায়নি, আওয়ামী লীগের বিচার সম্পন্ন হয়নি, আওয়ামী লীগ তার যেই দায়ী ব্যক্তিরা নেতারা রয়েছে তাদেরকে দল থেকে বের করেনি, দলের সংস্কারের কোনো আলাপ আমরা শুনছি না। উল্টো আওয়ামী লীগ এখনো দম্ভ ভরে তাদের যে অপকর্ম, সেই অপকর্মের সাফাই গায় এবং নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে এই জরিপ অনুযায়ীও 69.1% মানুষ মনে করে যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কিন্তু আওয়ামী লীগ জয়ী হলে ভালো হবে মনে করেন 8.5%। সেটা হচ্ছে যে দেখুন ওই একটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু এক হচ্ছে, আওয়ামী লীগ অনেক পুরনো দল, বাংলাদেশের সকল অঞ্চলে, যেই অঞ্চলের হয়তো গণ অভ্যুত্থান ওই কিলিংটা হয়নি, তারা হয়তো এই বাস্তবতা বোঝেনি। সেই জায়গা থেকে আওয়ামী লীগের কিছু প্রোপাগান্ডাও তো রয়েছে, যে প্রোপাগান্ডার কারণে তারা হয়তো এখনো বিভ্রান্ত হয়েছে, এরকম কিছু মানুষও রয়েছে। কিন্তু সেটা কিন্তু খুবই, ধরুন এই টকশোগুলোতে এসেও বা আমাদের বিভিন্ন বিশিষ্ট জনরাও যেগুলো বলার চেষ্টা করেন, সেইটা তাদের মতামতের তুলনায় জনগণের মতামতের প্রতিফলন কিন্তু অন্যরকম। তারা কিন্তু এখানে দেখছি প্রায় মানে 70% মানুষ বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে তারা চান না কারেন্ট কনটেক্সটে। তো এইখানে আমাদের যে দলীয় অবস্থান সেটার যথার্থতা প্রমাণ হয়। এবং ওই যে আপনি যেটা বলেন তৃতীয় অবস্থান, আওয়ামী লীগ এখন এই হিসাবের ভিতরে আসবে না। আওয়ামী লীগ এই জরিপগুলোর ভিতরে, আলোচনার ভিতরে আসলে আসাটা উচিত না। এই জরিপগুলোর ভিতরে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন তোলা আসলে আওয়ামী লীগকে মানে আবার নরমালাইজ করার এক ধরনের প্রসেসেরও অংশ বলে আমরা মনে করি। আমি যদি চাই একটু আতিকুর রহমানের মুজাহিদের কাছে, আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থাও তো বেশ হতাশাজনক। যদি বলি এনসিপি একেবারে নতুন একটি দল, তারা 0.9% কথা বলছেন জরিপে। আর ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, তাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে, তারা একেবারে 0.1% তাদের ব্যাপারে মানুষ মতামত দিয়েছেন। আসলে আপনাদের প্রতীকও কিন্তু হাত পাখা। আবার এই হাত পাখা আধুনিক যুগে কি আসলে মানুষ গ্রহণ করতে চাচ্ছে না? বিষয়টা এমন না, আসলে প্রতীকের সাথে তো এই জরিপের কোনো রিলেশন নাই, প্রথম কথা। কারণ এখানে প্রতীকের বিষয়টা তো আসেনি। এখানে যে বিষয়টা মুশফিক ভাই বললেন যে কোন দল আগামীতে ভালো করবে বলে মনে করেন, এখানে দল হিসেবে জরিপটা করা হয়েছে। এবং আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, জরিপের কোয়ান্টিটি এখানে কতজন পার্টিসিপেন্ট, এটা একটা ফ্যাক্ট। মাত্র 1342 জনের জরিপ নিয়ে প্রথম আলো যেভাবে নিউজ করেছে, মনে হয় যে আসলে এটা বাংলাদেশের একটি চিত্র।
এটা আসলে একটা প্রপাগান্ডা আমি বলবো, এবং এটা আসলে বাস্তবতা বিবর্জিত একটা জরিপ, এটা বাস্তবতার সাথে মিল নেই। কিন্তু সব জরিপ তো এরকমই করে, 2000, 4000, 5000 না, এরকম কিন্তু জরিপ করে। অতীতে এরকম অনেক জরিপ আছে যে জরিপগুলো আসলে বাস্তবতার সাথে, আপনি নিজেও দেখলেন আইআরএফ জরিপ। এখন আরেকটা বিষয় আছে এখানে, নির্বাচনটা তো জাতীয় নির্বাচনটা বিশেষ করে কোনো কোনো এলাকাগুলিতে কিন্তু কোনো কোনো দলের বেশ ভালো সমর্থন আছে। এখন এখানে কিন্তু কোন জায়গায় আপনি মতামতটা নিলেন, কার কাছে নিলেন, এগুলি কিন্তু একটা ফ্যাক্ট। সুতরাং এটার সত্যায়ন বা এটার আসলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এটা আমাদের কাছে মনে হয় না। দ্বিতীয় বললেন হাত পাখা আসলে বললেন যে শীতের সময়ের কথা বললেন, শীত তো একটা সিজন, কিন্তু হাত পাখা এমন একটা শীতের কথা বলি, তাহলে এখন তো আধুনিক যুগে সিলিং ফ্যান, এসি, এগুলো না, চলে, আধুনিক সেটাই যুগ তো আপনি বলছি। শহরের কথা বলছেন, কিন্তু আপনি এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না যে আমরা এখনো পুরো বাংলাদেশ লোডশেডিং ফ্রি, এখনো বলতে পারেননি। তো এন্ড অফ দ্য টাইম আপনাকে কিন্তু হাত পাখা লাগছেই, এবং দ্যার ইজ নো অল্টারনেটিভ। হ্যাঁ, আপনি বলেন আপনি চার্জিং ফ্যান দেবেন তো ইলেকট্রিসিটি লাগবে, ইলেকট্রিসিটি যে লং টাইম সময় না থাকে হাত পাখা এমন একটা প্রতীক, ধনী গরিব রিক্সাওয়ালা শ্রমিক মজুর মেহনতি মানুষ সবাই এটা সহজে ক্যারি করতে পারে, এবং ব্যবহার করে, আপনার মনে হয় প্রয়োজন না করতে পারে তারা, তাদের তো আবার জেনারেটর থাকে। প্রয়োজন হয়তো বা তাদের হয় না, কিন্তু আমাদের আসলে কি দেশের সিংহভাগ মানুষ কি প্রতিনিধিত্ব করছে বা কি তাদের লাইফস্টাইলটা কেমন, সেটার উপর বেস করে আমার মনে হয় যে আপনি যে এই প্রসঙ্গ তোলেন, বাংলাদেশে অনেক দলই তো আছে যে শহরের ইভেন এই জেনারেশনের ছেলে সন্তানটা বোধহয় দেখেনি প্রতীকটা সত্যিকার কেমন, এমনও তো প্রতীক আছে। সেই গ্রাম অঞ্চলে সে প্রতীকগুলি লাইভ জিনিসগুলি পাওয়া যায়। সুতরাং প্রতীক ডাজন্ট ম্যাটার। ইসলামী আন্দোলন বাংলাদেশের 24 আগস্ট পরবর্তী যে একটা জোয়ার তৈরি হয়েছে, এবং সম্প্রতি আপনি বিভাগগুলিতে দেখেছেন, আমরা মনে করি সেই গণজোয়ারের সাথে এই প্রতিবেদন এই যে জরিপ, এটা পুরোপুরি একটা মিল নেই। আপনাদের কোনো ব্যক্তিগত জরিপ আছে, দলীয় কোনো জরিপ আছে কিনা, কি পরিমাণ ভোট পাবে? আমাদের ইন্টারনাল জরিপ আছে, আমরা ইনশাআল্লাহ এখনো আমাদের জরিপটা চলমান, আমরা সেই জরিপের আলোকেই আমরা সামনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। সেটা কি রকম, এটা এখনো কয় ডিজিটের করে, প্রক্রিয়াধীন, নাকি 2 ডিজিটের করে? না, এটা এখন ডিজিট দিয়ে বলা যাচ্ছে না, এটা আসলে প্রক্রিয়াধীন। এটা আমরা আমাদের 8 দলীয় সমঝোতার জোটের মধ্য দিয়ে যে প্রার্থীগুলো ঘোষণা হবে ওটার মধ্য দিয়ে বোঝা যাবে আসলে আপনারা কত শতাংশ ভোট পান ইনশাআল্লাহ। জনাব মুশফিকুস সালেহীন, আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আজকের জরিপ দেখে কারো কারো মনে হতাশা তৈরি হতে পারে, এবং সেই হতাশা থেকে ষড়যন্ত্র করার একটা চিন্তা ভাবনাও করতে পারে। তো আসলে কি যে এই যে ওনার বক্তব্য, তো এই জরিপে দেখে কি আসলে কেউ ষড়যন্ত্র করতে পারছেন, কিংবা বিএনপি ছাড়া যারা আপনারা আছেন, আপনারা তো একটা নতুন জোট করেছেন, সেই জোটে কি আসলে কোনো ষড়যন্ত্র করার চিন্তা ভাবনা আছে কিনা? দেখুন, গত 1 বছরে আমার মনে হয় বিএনপির সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে ষড়যন্ত্র। বিএনপি 5 আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখেছে। তারপরে যখন সংস্কার কমিশনগুলো হয়েছে তখন বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখেছে। ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে, সেই আলোচনায় তারা অংশগ্রহণ করেছে, সেখানেও তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখেছে। এবং সর্বশেষ আমরা যখন দেখলাম যে তাদের দেওয়া দাবি অনুযায়ী লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনের তারিখ বললেন, একটা উইন্ডো বললেন, যেই সময় সীমাটার ভিতরে উনি নির্বাচন করবেন বলেছেন গত ডিসেম্বরে উনি বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সেই টাইম ফ্রেমের ভিতরেই ফেব্রুয়ারিতে উনি নির্বাচনের করার কথা বললেন। আমরা শুনতে পাচ্ছি আগামীকাল বা পরশু নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, কিন্তু ওনাদের ষড়যন্ত্রর জুজুর ভয়টা আর যাচ্ছে না। এবং এগুলো বলে ওনারা এই যে সংস্কারটা হলো, এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন। এবং এখনো আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপির আসলে নতুন করে এই সময় এসে বাংলাদেশের মানুষকে হয়তো নতুন করে রাজনৈতিক বয়ান দেওয়ার জায়গা নেই, এই কারণে হয়তো বিএনপি এরকম কিছু বলছে। কেননা আমরা অন্তত আমাদের দিক থেকে, আমাদের দলের দিক থেকে আমরা নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্রের কথা ধারে কাছে আমরা যাচ্ছি না। আমরা একসাথে আমাদের দলের সংগঠনের প্রতিদিন আমাদের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি দেওয়া হচ্ছে, আরেকদিকে আমাদের প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলছে। আমরা আশা করছি আগামীকালকে আমরা প্রথম দফায় অন্তত 100 জনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারবো। একই সাথে আমরা জোট গঠনের কাজ করছি, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করছি। আমরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ একটা নবীন দল হিসেবে করতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে একসাথে এই কাজগুলো সামলে নিতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। কিন্তু যেহেতু আমরা গণতন্ত্রের জন্য কমিটেড, নির্বাচনের প্রতি কমিটেড, আমরা সেই কাজগুলো করতে চাচ্ছি। আমরা এর মাঝে ঐকমত্য কমিশনেও আমরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছি, এবং সেই জায়গায় বলবো যে অন্যান্য দলগুলোর তুলনায় আমরা সবচেয়ে নবীন দল হিসেবে সেটা করেছি। ষড়যন্ত্র করার বলছে এই কারণে কিনা যে আপনারা
তাদের নেত্রী অসুস্থ, তারা নির্বাচন তফসিল পেছাতে চাচ্ছে না, কিন্তু আপনাদের পক্ষ থেকে তফসিল পেছানোর একটা প্রস্তাব দিয়েছে। দেখুন, উল্টা আমার কি আসলে মনে হয় সেটি বলি, সেটা হচ্ছে আমার মনে হয় বিএনপি আসলে এখন বলতে পারছে না, কিন্তু বিএনপি আসলে চায় নির্বাচনটা পেছাক। বিএনপি কিভাবে বলছে, আপনি লাস্ট যেদিন নজরুল ইসলাম খান উনি নির্বাচন কমিশনে গেছেন, উনি বলেছেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পেছানোর উনি সমর্থন করবেন না। এর আগে নির্বাচনে বিএনপির টোনটা দেখেন, ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, তখন কোনো অনিবার্য কথা আসে নাই। এখন এসে তফসিল ঘোষণা হয়ে যাবে, সবাই সেটেল, সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, সব প্রার্থীরা তাদের এলাকায় যে প্রচারণা চালাচ্ছে, এই সময় বিএনপি কেন অনিবার্য কথা বলছে? নাহিদ ইসলামের বক্তব্যের পরে বলেছেন মনে হয়। নাহিদ ইসলাম তার বক্তব্য বলেছেন, তিনি বলেছেন কারণ রাজনৈতিক পরিস্থিতির কারণে। আমরা এক সপ্তাহ আগে যে পরিস্থিতি দেখছিলাম এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে যেই মাপের একজন জাতীয় নেতা পরিণত হয়েছেন, উনি যদি এই সময় কোনো অঘটন ঘটে, সেটা তো আসলে সম্পূর্ণ রাজনৈতিক পরিবেশটাকে একটু ঘোলাটে করে দিবে। কিন্তু অনেকে তো বলছে মায়ের চেয়ে মাসির দরদটা বেশি। না, দেখুন, আপনি দেখবেন তা অ্যাকশন অনুযায়ী আমরা কি করছি। আমরা কি নির্বাচন পেছানোর জন্য কিছু করছি? আমরা উল্টা বলতে পারি যে 8 দলীয় জোট যে বিভিন্ন কর্মকাণ্ড করেছে, বিভিন্ন আন্দোলন করেছে, সেগুলো অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন তৈরি করেছে, যেটা আমরা বলেছিলাম যে ওনারা গণভোটের জন্য, এখন আজকে আমি পত্রিকায় দেখলাম গণভোটের ব্যাপারে ওনারা সম্ভবত গতকাল রাতে ওনারা বলেছেন যে হ্যাঁ, গণভোট একসাথে হওয়ার ক্ষেত্রে ওনারা রাজি হয়েছেন, কিন্তু এর আগ পর্যন্ত ওনারা এই কর্মসূচি চালিয়ে গেছেন। সো বিএনপি যদি এই ইঙ্গিত দিয়ে থাকে, এই ইঙ্গিত দিয়ে থাকলে 8 দলের ব্যাপারে দিয়ে থাকতে পারে, কোনোভাবেই এনসিপির ব্যাপারে দিয়ে দেওয়ার আমরা কোনো সুযোগই দেখি না। উল্টো আমাদের যেটি মনে হয়, যেটি আমি বলছিলাম, যে বিএনপি পুরো বছর জুড়ে যেহেতু নির্বাচনের কথা বলে এসেছে, কিন্তু বিএনপির যে সাংগঠনিক অবস্থা এবং সবচেয়ে বড় কথা নির্বাচন নিয়ে প্রশ্নটা এখনো যে কারণে রয়ে গেছে, বিএনপির প্রধান নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এখনো দেশে কেন ফিরছেন না, এবং সেটার কারণে কিন্তু জনগণে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে কি নির্বাচন হবে, কারণ তারেক রহমান তো দেশে ফিরছেন না। সো নির্বাচন হওয়া বা না হওয়ার এই প্রশ্নটা বিএনপি যদি না চায়, আগামী নির্বাচন যদি পেছায় কোনো কারণে, কোনো অনিবার্য, কোনো দৈব দুর্বিপাক বা কোনো কারণে যদি হয় পেছায়, এটা পেছাবে একমাত্র বিএনপির কারণে বলে আমরা মনে করি। আর বিএনপির ইঙ্গিত যদি থাকে সেটা হয়তো এই কথার লড়াই বিএনপির সাথে 8 দলের। ওনারা তো বলছেন তার যে কোনো সময় ফিরবেন এবং তার নেতৃত্বে তারা নির্বাচনে অংশ নেবেন। এটা কতদিন ধরে শুনছি আমরা, মানে আমার তো মনে হয় গত 6 মাস ধরে আমরা এটা শুনছি। আমরা অক্টোবরের শেষ দিকে শুনলাম, নভেম্বরের শুরুর দিকে বিভিন্ন ডেটও ঘোষণা হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে নেতা আসছেন, এই রকম বিভিন্ন স্লোগানও দেয়া হলো। তো কিন্তু কেন উনি ফিরছেন না, মানে এটা তো আমার মনে হয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা মনে হয় ওনারাও কনফিউজ যে ওনাদের নেতা যেহেতু ফিরছেন না, সেটা কিন্তু মানে দেখুন, সকলের মধ্যে কিন্তু এখন একটাই প্রশ্ন, নির্বাচন নিয়ে যদি কোনো প্রশ্ন অনিশ্চয়তার কোনো কারণ থেকে থাকে, সেটা একমাত্র হচ্ছে যে নির্বাচন নিয়ে সবচেয়ে উদ্গ্রীব যেই দলটা, সেই দলটার নেতা দেশে ফিরছেন না। তো উনি যেহেতু দেশে ফিরছেন না, ওনাকে ছাড়া কি নির্বাচন হবে? উনি তো এখনো ভোটারই না। তাহলে মানে উনি আসলে, এই যে জরিপে ফলাফল আসছে যে অনেকেই মনে করছে উনি প্রধানমন্ত্রী হবেন, যিনি এখনো ভোটার হননি তিনি আসলে কিভাবে প্রধানমন্ত্রী হবেন? তো এই বিষয়গুলো, তার মানে এখন বিএনপি কি তার প্রধান নেতাকে ছাড়া নির্বাচনে যাবে, বা তার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না থাকলে নির্বাচনে যাবে? তো নির্বাচন কেন্দ্রিক জটিলতা যদি থেকে থাকে, এটা সবচেয়ে বেশি আছে বিএনপির দিক থেকে, আমাদের দিক থেকে কোনোভাবেই না। ষড়যন্ত্রের কথা বারবার উঠে আসছে, আপনাদের বিরুদ্ধেও একটি দলের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের কথা, নির্বাচন বানচাল করার কথা বলে আসছেন বিএনপি, এবং আপনাদের কথা কাজে অনেক সময় মিলেও দেখা যায় না। আপনারা এক সময় নির্বাচনের আগে গণভোট চেয়েছেন, কিন্তু এখন নির্বাচন তো সামনে চলে এসেছে, এখন তো আর গণভোট দেওয়ার সুযোগও নেই। যদি দেওয়ার সুযোগ থাকে হয়তো আপনারা সেই দাবিও রেখে দিয়েছেন। এই আন্দোলন করে আসলে কি পেয়েছেন, যে এই গণভোটের দাবি, পিআরের দাবি, মানুষকে ব্লক করে, মানুষকে কষ্ট দিয়ে ধরনের আন্দোলনটা কি ফল পেয়েছেন আপনারা? আপনার প্রথম কথা যেটা ছিল ষড়যন্ত্রের আমি রেশ ধরে যদি বলি, বিএনপি গত 5ই আগস্টের পর থেকে নিয়ে খুব অল্প সময় দিয়েছে, একটু বিরতি নিয়েছে, এরপর থেকে কিন্তু প্রতিটি প্রোগ্রামে তাদের একটাই বক্তব্য ছিল নির্বাচন। যেন নির্বাচন তাদের মনে হচ্ছে যে ইফতার, এমন একটা অবস্থা, মানে সারাদিন রোজা থাকলে মানুষের যে অবস্থা তৈরি হয়, প্রতিটি মানে তারা প্রতিটি কদমে কদমে প্রতিটি প্রোগ্রামে একটাই বক্তব্য ছিল নির্বাচন। হঠাৎ করে সেই দল এখন ষড়যন্ত্রের কথা বলছে, এটা অনেকটাই ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলে খাই না, এই ব্যাপারটা কিন্তু এরকম মনে হয়। তার মানে কি বিএনপি ষড়যন্ত্র করছে? না, আমি এটা বলছি না, কিন্তু কেন আপনি বলছেন এটা আমি প্রশ্ন করছি। কারণ কেউ তো মনে করছে না, আপনি কেন মনে করছেন? বরং জনগণ যদি এখন প্রশ্ন করে আসলে কেন আপনি মনে করছেন, এর ব্যাখ্যাটা দেন, এবং এর পারসেপশনটা কি, এটা কিন্তু মানুষ ধারণা করে নিচ্ছে, বুঝে নিচ্ছে কি কারণে, সংকটটা কোথায়। কারণ যেই দলটি নির্বাচনের জন্য এত প্রস্তুতি, এত হাকডাক, হঠাৎ করে সে ষড়যন্ত্রের আভাসটা পেলো কোথায়, গন্ধ কোথায় পেলো, এটা অবশ্যই জনগণ বুঝে এবং বুঝতে পেরেছে। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনকেও আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তফসিল হচ্ছে,
তফসিল অনুযায়ী এবং ঘোষণা অনুযায়ী অতি দ্রুত জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন হতে হবে, এবং কারো জন্য, কোনো ব্যক্তির জন্য ইলেকশন যদি কোনো কারণে পিছায় তাহলে এটা দেশবাসী সহজে মেনে নেবে না। তাহলে এখন নির্বাচনের আগে গণভোটের বিষয়টা থেকে সরে না, আসে। নির্বাচনের আগে গণভোট, দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মলগ্ন থেকে 87 সাল থেকে আজ পর্যন্ত একটা শান্তিপ্রিয় দল, সবসময় জনগণের কল্যাণে, জনগণের জন্য, দেশের জন্য কাজ করেছে। আমাদের দাবি ছিল এটা যে আমাদের গণভোটটা আগে হোক। আমরা এটার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, আমরা পলিটিক্যালি প্রেশার ক্রিয়েট করেছি, সেটা অ্যাডাপ্ট হয় নাই। আমাদের ইলেকশন কমিশন সেটা অ্যাকসেপ্ট করেনি, সরকার সেটাকে মডিফাই করে ওই দিন ঘোষণা করেছে। এখন যেহেতু ঘোষণা করেছে, এখন প্রশ্ন হলো মানবেন কি মানবেন না, এই প্রশ্ন। এখন যদি না মানি, এটা যে 5ই আগস্টের পর আমাদের নিজেদের ভিতরে যে একটা চেতনা আছে যে আমরা নতুন বাংলাদেশ গড়ব, এই কনসেন্ট্রেশনটা বোধহয় নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা এই বৃহত্তর স্বার্থে হোক না, কিন্তু গণভোট হতে হবে, এবং মানে কি গণভোট হবে। সমাবেশগুলো এটা বুঝেই সমাবেশগুলো করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো শুধুমাত্র গণভোটের জন্যই তো সমাবেশ করি নাই, আমাদের তো 5 দফা দাবি ছিল। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের জনগণকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছি, আগামী নির্বাচনে জনগণ একটা ভালো পরিমাণ সমর্থন আমাদের 8 দলীয় জোটকে দিবেন, এবং ওয়ান বক্স পলিসি যেটা আমরা অ্যাপ্লাই করেছি, এতে বিপুল সংখ্যক মানুষের সাড়া আমরা। কেউ কেউ বলছেন আপনারা আসলে যে দাবির মুখে বললেও আসলে আপনারা নির্বাচনের টেস্টটা করে নিয়েছে, মানুষের সমাগম কি পরিমাণ হয় আপনাদের সমাবেশে, এই টেস্টটা কি করে নিয়েছে? না, নির্বাচনী টেস্ট এটাকে বলবো না আমি, কারণ নির্বাচনী টেস্ট হওয়ার জন্য আমাদের যে বিভাগ সহগুলো প্রোগ্রাম ছিল, এটা আমি মনে করি না যে এটা আমাদের রেকর্ড সংখ্যক উপস্থিতি। রেকর্ড সংখ্যক উপস্থিতি যে আমরা ঢাকায় জমায়েত করতে চাই, তো ঢাকার পরিবেশটা পাল্টে যাবে। আমরা এত দুর্ভোগ কোনো কর্মসূচি আমরা দিই না। ঢাকা সমাবেশ আপনারা করবেন না, বরং আমাদের তৃণমূলের জনগণকে, তৃণমূলের যারা আমাদের সাথে কানেক্টেড, তাদেরকে উজ্জীবিত করা, চাঙ্গা রাখা, এবং আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্যই এই প্রোগ্রাম, নির্বাচনমুখী করবার জন্য আপনারা দলীয় কর্মীদেরকে এই কাজটাই করেছেন, সেটাই আমি বলতে চেয়েছিলাম। মুশফিকুর সালেহীন, বিএনপি ও জামায়াত ইসলামী উভয় দলকে অস্ত্রবাজির জন্য দায়ী করে তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই অভ্যুত্থানের সময় দল দুটির সঙ্গে থাকলেও নির্বাচন আগে তাদের তৎপরতার সমালোচনা করে শনিবার রাজধানীর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। আমার প্রশ্ন, বিএনপি জামায়াত উভয় দলকে অস্ত্রবাজির জন্য দায়ী করেছেন, বা তারা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন জয়ী হওয়ার জন্য, এনসিপি কতটা সংযমী হতে পেরেছে? আমরা তো এনসিপির কাছ থেকে এরকম নির্বাচনী কোনো সংঘাত বা কোনো সংঘর্ষ বা কোনো কারো উপর হামলা বা নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে এমন কোনো বড় ঘটনা যেখানে যেমনটা আমরা, আপনাদের নেতাকর্মীদের বেপরোয়া আচরণ তো হচ্ছে আমাদের, আপনি রিসেন্ট আমাদের গত কিছুদিন ধরে এই ধরনের কোনো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের যে অক্টোবরে যেটা সাংবাদিকদের উপর হামলা, সাংবাদিকদের উপর বাধা দেওয়া হয়েছে, 1 ডিসেম্বর রাজশাহী মহানগরী পর্যটন মোটরে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেন মেহেদী হাসান ও সোহেব আহমেদ, এগুলো তো আপনাদেরই লোক। হ্যাঁ, আপনি মানে একটা হচ্ছে অস্ত্রবাজি, সম্প্রতি না বেপরোয়া আচরণের কথা, আমি তো অস্ত্রবাজির কথা বলি। মানে দুটোর কম্পারিজনে যদি যাই, ধরুন বিমানবন্দরে যেটা ঘটেছিল এটা দুঃখজনক ঘটনা, এবং তিনি যেটা করেছেন তাকে আমরা পরবর্তীতে সাংগঠনিকভাবে তার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। এবং একটা জিনিস হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা আনার জন্য আমাদের কিছুটা শুরুতে সময় লেগেছে, কিন্তু যত দিন যাচ্ছে এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে এসেছে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন এই যে রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, ওইটা ছিল কমিটি নিয়ে কিছু অসন্তোষের ব্যাপারে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বড় আকারে ধরুন এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করছে বা কোনো নিহতের ঘটনা, বা এই যে পাবনার ঈশ্বরদীতে যে ঘটনাটা ঘটেছে বিএনপি এবং জামাতের মধ্যে, মানে জামাতের একজন কর্মী তিনি অস্ত্র উঁচিয়ে গুলি করেছেন এবং পরবর্তীতে গ্রেপ্তারও হয়েছেন, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মাঝে দেখবে না। তবে এটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা যে যারা যত ডমিনেন্ট হতে চায় পলিটিক্সে, তারা অনেক ক্ষেত্রে, বিশেষ করে ঢাকার বাইরে তৃণমূল অঞ্চলে, ঢাকায়ও অনেক ক্ষেত্রে, বাট তৃণমূলে এই প্রবণতাটা এখনো রয়ে গেছে। এটা সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন আনা প্রয়োজন। সেটা আমরা সবার আগে নিজেদের দলের ভিতরে চর্চা করার চেষ্টা করছি, সেটা আমাদের কর্মীদেরকেও, নেতাকর্মীদেরকেও সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। একই সাথে আমরা আশা করি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এটা ধীরে ধীরে পরিবর্তনটা নিজেদের মধ্যে আনবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে আমাদের সদস্য সচিব একেবারে সুনির্দিষ্ট তথ্য নির্ভর একটা বক্তব্য দিলেন, সে বক্তব্যের দেওয়ার পরে বাংলাদেশ জামাতে ইসলামী অত্যন্ত দুঃখজনক, মানে তাদের যে ভাষা তারা বলেছেন যে সস্তা রাজনীতি বলে তারা আখ্যায়িত করেছেন, একেবারে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি কথা তারা অন্য আরেকটি রাজনৈতিক দলের প্রধান একজন নেতা সম্পর্কে বললেন।
এটা আমাদেরকে অত্যন্ত মানে আমরা আশ্চর্য মানে অবাক হয়েছি এবং একই সাথে ক্ষুব্ধ হয়েছি। কেননা আমরা মনে করি যে সমালোচনা করারও ভাষার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে ওনারা এই ঘটনাটাকে অস্বীকার করে গেলেন। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখেছি পাবনার ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে, প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রচার হলো যে এই ঘটনাটা নাকি যিনি করেছেন, যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছেন, তিনি নাকি বিএনপি কর্মী। কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকাররা আমাদেরকে জানালেন যে তিনি হচ্ছেন ওই যে তুষার মণ্ডল, সে হচ্ছে ওই এলাকার যে জামাতের প্রার্থী, তার ঘনিষ্ঠ সহচর। এবং এই তাকে পরবর্তীতে এটা ওই এলাকা গোয়েন্দা পুলিশ এটা প্রেস রিলিজের মাধ্যমে কনফার্ম করেছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে অস্ত্রসহ, দুটো গুলি সহ। এরপরেও তারা এটা অস্বীকার করলেন। অস্বীকার তো করলেনই, এটা নিয়ে কথা বলাতে আমাদের মানে সদস্য সচিবকে এই ভাষায় তারা একটা বিবৃতি দিলেন। এটা অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি। এবং আমরা মনে করি যে ওনারা যে রাজনীতিটা করেন সেই রাজনীতিতে ওনারা যেটা যেটা বলেন সেটার প্রতিফলন ওনাদের কর্মীদের মধ্যে থাকা প্রয়োজন। আমরা একদিকে দেখেছি যে অনলাইনে প্রচন্ড আক্রমণাত্মক আচরণ তাদের নেতা কর্মীরা করে থাকেন, তাদের বট বাহিনীর একটা নামও হয়ে গেছে আলবটর, এবং সেটা নিয়ে সকলেই আসলে এটা নিয়ে ক্ষুব্ধ এবং প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু তারপরও এটার নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে তারা যথেষ্ট কার্যকর ভূমিকা রেখেছেন বলে আমাদের মনে হয়নি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এর আগে তো আসলে জামায়াত ছিল বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ দল, মানে জাতীয় পার্টি এবং জামাতকে সেইভাবে দেখা হতো। যখন এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে জামাত নিজেদেরকে মনে করছে যে বিএনপির সাথে দ্বিতীয় দল হিসেবে তারা সরকারে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের আশা তৈরি হয়েছে, তখন কিন্তু তাদের আচরণেও আমরা ওই যে পুরনো ডমিনেন্ট যে পলিটিক্যাল কালচারটা আমরা ছিল তাদের ভিতরে আমরা আসতে দেখছি। তো এই জিনিসটুকু, এই যে পুরনো খেলায় নতুন খেলোয়াড় হওয়ার যে প্রবণতা তাদের মধ্যে দেখতে পাচ্ছি, এটা তাদের আসলে পরিহার করা প্রয়োজন। এবং সমালোচনাকে গ্রহণ করে আমরা মনে করি যে ধামাচাপা না দিয়ে শুধরে নেওয়ার মানসিকতাটাই আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক সংস্কৃতি। আমি একটু যেতে চাই আতিকুর রহমান মুজাহিদ, 7 ডিসেম্বর আপনারা গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে নির্বাচনী সমাবেশ করার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে, মনোনীত প্রার্থী ও তার অনুসারীদের বিরুদ্ধে। গোপালগঞ্জ 3 আসনের ওই প্রার্থীর নাম মোহাম্মদ মারুফ শেখ। আপনারা শহীদ মিনারে জুতা নিয়ে উঠেছেন, এই বিষয়টা নিশ্চয়ই তো আপনাদের কাছে এসেছে মেসেজটা নাকি? আমাদের কাছে এরকম সুনির্দিষ্ট কোনো এটা তথ্য তো মিডিয়াতে আছে। আপনারা শহীদ মিনারে কি জন্য গিয়েছিলেন আসলে? না, শহীদ মিনার তো সবার জন্য উন্মুক্ত, শহীদ মিনার তো কারোর জন্য নির্দিষ্ট না। 21 ফেব্রুয়ারিতে আপনারা যান? যাই না কেন, অবশ্যই যাই। আপনি মানে শ্রদ্ধা জানাতে যান শহীদ মিনারের জন্য কি কাজ? যারা শহীদ ছিল তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের আত্মার মাগফিরাত কামনা। আমরা রিয়াল কাজটাই করি, যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছে। শহীদ মিনারে গিয়ে শহীদ মিনারে করি। আমরা তো শহীদ মিনারে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন খতম করেছি, দোয়া করেছি। অর্থাৎ মানে যেই জিনিসটা কার্যকর ফলপ্রসূ সেটাই আমরা করে এসেছি, সেটা আমরা করছি। জুতা পায়ের ঘটনাটা যদি জুতা পায়ে, আমি মিডিয়ায় দেখিনি এটা, কোনো খবর আমি যদি উঠে থাকে তাহলে এটা দুঃখজনক। জুতা পায়ে উঠবার কথা না, না আমি জানি না, এটা আমাকে হয়তো জেনে বলতে হবে। ধন্যবাদ। বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন তফসিল ঘোষণার পর আর আন্দোলন সমাবেশ করা যাবে না। সেক্ষেত্রে আপনাদের যে বিভাগীয় সমাবেশগুলো তার শেষ নাকি ঢাকার বিভাগীয় সমাবেশ? না, আপাতত আমাদের বড় ধরনের প্রোগ্রাম করার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। আপনাদের জোটের? জি, জোটের। এখন আমরা সারা বাংলাদেশের যে বিভাগীয় প্রোগ্রামগুলো করেছি এটার মধ্যে দিয়ে জনগণের একটা ইতিবাচক একটা স্বপ্ন, তাদের চোখের যে ভাষা, সেটা আমরা পালসটা বোঝার চেষ্টা করেছি, বুঝতে পেরেছি। দেশের মানুষ আসলে একটা পরিবর্তন চায়, ইতিবাচক পরিবর্তন চায়। এবং দেশের মানুষের আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ক্ষমতাসীন যতগুলো দল ছিল তাদের প্রতি কারো আস্থা নাই। অল্টারনেটিভ ভালো কিছু, অতীতে পারফরমেন্স যাদের ভালো, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে যারা বিজনেস করে না, যারা সত্যি আদর্শ লালন করে এবং যাদের কথায় কাজে মিল আছে, দেশপ্রেম যাদের ভিতরে আছে, তাদেরকে বোধহয় এবার বাংলাদেশের মানুষ আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব দিবে, এটা আমরা মনে করি। আপনারা বলছেন আসন সমঝোতা আছে, আসন সমঝোতা যেটা জামায়াতের সাথে, কয়টা আসনে আপনারা দাবি করছেন বা কয়টা আসন পাওয়ার আশা করছেন? আসনগুলো থেকে আপনারা জয়ী হয়ে আসতে পারবেন কি? আসন সমঝোতা এটা তো 8 দলের একটা সমঝোতার ব্যাপার। তো এখনো পর্যন্ত আমাদের সমঝোতার হিসেব নিকাশটা পরিপূর্ণ হয়নি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সবগুলো দলের সাথে আমরা একের পর এক বসছি এবং যার যে দলের সেখানকার অ্যাকসেপ্টেন্স কি আছে
এটা সেই দল প্রকাশ করছে। এরপরে সমঝোতার ভিত্তিতে একটা মানে এরকম কোনো জরিপ হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা কোন কোন জায়গা থেকে জিতে আসতে পারে? না, এটা আমাদের ইন্টারনালি আছে, এখনো চূড়ান্ত হয়নি। এটা হয়তো আমরা যখন ঘোষণা হবে তার আগে আগে আমরা এটা রিপোর্ট নিয়ে এরপর আমরা আমাদের মানে কেউ কেউ বলছেন যে এই আসন সমঝোতা নিয়ে আপনাদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হতেই তো পারে। এরকম তো আমাদের কাছে এরকম কোনো খবর নেই, ভাঙন সৃষ্টির তো কোনো সুযোগ নেই এখানে। আচ্ছা। কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা প্রার্থী তারা ইসলাম দেশ মানবতার জন্য রাজনীতি করে, সুতরাং দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ভাঙনের বিষয়টা এখানে আসে না। ধন্যবাদ মুশফিকুর সালেহীন। আজকে বলেছেন অন্য কেউ নয় দুর্নীতি দমনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন দলীয় দৃষ্টিকোণ থেকে না, আইনের মাধ্যমে বিচার করা হবে। ঠিক একইভাবে রিজভী বলেছেন ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি তো বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, কি দেখেছেন? দেখুন, আমরা তো গত 1 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কম্পিটিশন দেখেছি বিভিন্ন এলাকার, যে কারা কত বেশি চাঁদাবাজি করতে পারেন। এখন সেটাও তো এক ধরনের দুর্নীতি। এবং যদিও আওয়ামী লীগের আমলে সেই দুর্নীতির ইয়াটা শুরু হয়েছিল, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল 4 বার তো বাংলাদেশ দুর্নীতির র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এবং এখানে এটাও ভুলে গেলে চলবে না যে সেই সরকারের অংশ জামাতে ইসলামীও ছিল। তো ভাই যেমনটি বলছিলেন যে আসলে অতীতে যারা সরকারে ছিল না তারা ওনারা মনে করছেন যে তাদেরকে নিয়ে তারা সরকারে যাবেন। মানে ওনারা তো এমন একটি দলের সাথেই জোটে আছেন যারা আসলে অতীতে সরকারে ছিল। এবং বিএনপি যে দুর্নীতি রোধের কথা বলছে, এটা আমরা আশাবাদী হতে পারছি না, এবং আমাদের মনে হয় দেশবাসীও আশাবাদী হতে পারছে না। এবং বিএনপিও মনে হয় বুঝতে পারছে পরিস্থিতিটা, যে বিএনপি একটা সময় আশা করছিল যে হয়তো 200-250 সিট তারা পেয়ে যাবে। এখন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কথাবার্তাতেও কিন্তু টোনটা পরিবর্তন এসেছে যে আগামী নির্বাচনটা কঠিন হবে। কেন কঠিন হবে? কঠিন হবে কারণ হচ্ছে ওনাদের নেতাকর্মীদের কারণে। কঠিন কারণ হচ্ছে ওনাদের নেতাকর্মীরা জনগণকে অতিষ্ঠ করে ফেলেছেন। আমি আমার নিজের গ্রামের বাজারের গল্পই যদি বলি, যে ধরুন নোয়াখালীর সোনাইমুড়ির বজরা বাজার, মানে আমি যেই এলাকায় আমার নিজের দাদা বাড়ি, সেখানে এই বজরা বাজারে আমাকে স্থানীয়রা বললেন যে আওয়ামী লীগ আমলেও ওই বজরা বাজারের দোকান থেকে চাঁদাবাজি হতো না, কিন্তু আগস্টের পরে বিএনপি নেতাকর্মীরা সেই জায়গায় চাঁদাবাজি শুরু করেছেন। এমন পরিস্থিতিতে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এবং আমরা দেখেছি কি ওই এস আলমের সাথে বিএনপির কিন্তু আবার সম্পর্ক ভালো তৈরি হয়েছে। আমরা দেখেছি যে বসুন্ধরা গ্রুপের সাথেও শোনা যায় যে এরকম আরো অনেক যারা ধরুন ব্যাংক লুটের সাথে জড়িত, যারা বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত, এদের ব্যাপারে কি বিএনপির কোনো স্ট্রং পজিশন আমরা দেখেছি? তাহলে তো সেই পুরনো যে অলিগার্ক শ্রেণী, তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে যে বিএনপি যদি পরবর্তীতে সরকার চালায়, এবং সেক্ষেত্রে বিএনপির যদি সুস্পষ্ট কোনো নীতিমালা না থাকে যে কোন প্রক্রিয়ায় দুর্নীতি হ্রাস করবে, তাহলে বিএনপির এই বক্তব্যে আমরা আশাবাদী হতে পারি না। এবং দুঃখের বিষয় হচ্ছে আশাবাদী হতে পারি না অন্য জায়গা থেকেও, সেটি হচ্ছে যে অন্য যেই দলটি এখন বা যেই জোটের বলা যে সবচেয়ে বড় দলটি, যে 8 দলীয় জোটের সবচেয়ে বড় দলটি জামায়াতে ইসলামীও এখন এমনভাবে কথা বলছেন যে মনে হচ্ছে ওনারা কখনো অতীতে কোনো দুর্নীতিবাদ সরকারের প্রধান মানে সাথে ছিলেন না। মানে 2001 থেকে 5-এ মনে হয় বা 6-এ মনে হয় শুধুমাত্র বিএনপি একটা দল সরকারে ছিল, ওনারা সাথে ছিলেন না। ওনারা সেই সরকারে ছিলেন, সরকারের 2টো মন্ত্রী ছিলেন, এবং ওনারা দাবি করেন যে ওই 2টো মন্ত্রণালয়ে ওনাদের কোনো দুর্নীতি হয়নি। কিন্তু পুরো সরকারের যেই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় কি ওনাদের উপর বর্তায় না? এবং শুধু দুর্নীতি কি আসলে আর্থিক দুর্নীতি? আমরা তো এটাও শুনেছি ওই দুটি মন্ত্রণালয় সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছিল, জামাত ইসলামীর মনোভাবাপন্ন লোক ছাড়া ওই মন্ত্রণালয়ে পদ দেওয়া হতো না। এবং ধরুন পরবর্তীতে 111 হওয়ার জন্য যেই দায়, যেই বিচারপতিদের বয়স বৃদ্ধি করা, সেইখানে জামাত কি বিএনপিকে সমর্থন দেয়নি? উল্টো আমরা অনেক জায়গায় তো শুনি যে ওই সময় বেগম খালেদা জিয়ার বড় উপদেষ্টা, বিএনপির অনেক বড় বড় নেতার চেয়েও বড় উপদেষ্টা ছিলেন মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ। সো এখন ওনারা এমন একটা ভান করছেন যে আসলে ওই সময়ে ওনারা ক্ষমতায় ছিলেন না, ওই সময়ের কোনো দায় ওনাদের উপর নেই, ওই দায় সমানভাবে ওনাদের উপর বর্তায়। এবং দেখুন, আমরা যখন জোট করেছি আমরা এই সকল বিষয় বিবেচনায় নিয়েছি, এবং বিবেচনায় নিয়ে আমরা মনে করেছি যে শুধুমাত্র আমি আলাদাভাবে মানে আমি পার্ট থাকবো, কিন্তু ধরুন এখন বিএনপির সাথে গেলেও আমাদেরকে এই সমালোচনা শুনতে হবে যে এই চাঁদাবাজির দায় তো কোনো না পরোক্ষ হবে। জাতীয় পার্টিকে আমরা যে কারণে দোষারোপ করছি, জাতীয় পার্টি তো ক্ষমতায় সরাসরি ছিল না, কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের পুরো ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে তারা প্রণোদনা দিয়েছে। আমার কাছে সময় কম মুশফিক, আমি আপনাকে যে একটা শেষ প্রশ্ন করি, সেই প্রশ্নটাতে আপনারা জোট করলেন, কার ভোটে ভাগ বসাবেন আসলে? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে সবসময় ওই জোট করার সময় সবার চিন্তাটা থেকে ভোট, কিন্তু আমরা শুরু থেকে নতুন রাজনীতি করতে চেয়েছি, এবং নতুন রাজনীতিতে আমাদের প্রধান চিন্তাটি হচ্ছে যে
আজ হোক বা কাল হোক, একটা সময় বাংলাদেশে যে সংস্কার প্রক্রিয়া, সেটা সাংবিধানিক সংস্কার থেকে শুরু হয়েছে, প্রাতিষ্ঠানিক আমলাতান্ত্রিক সংস্কার হতে হবে, অর্থনৈতিক সংস্কার হতে হবে। সেই সংস্কার যারা আমাদের সাথে একই পথে চলতে পারে, যারা আমাদের মতো করে ভাবে এই রাজনীতিটা করতে চায়, সেটা সরকারের থেকে হোক, সরকারের বাইরে থেকে হোক, তাদেরকে নিয়ে আমরা জোটটা করেছি। এখানে ভোটের কনসিডারেশনটার চেয়ে আমাদের আদর্শিক কনসিডারেশন, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কনসিডারেশন। আপনারা তো ভোটের রাজনীতি করতে নেমেছেন, অবশ্যই নিশ্চয়ই কোন একটা টার্গেট এবং এই জায়গায় ভোটারদেরকে আপনারা টার্গেট করেছেন। আমাদের আশা যেটি, সেটা হচ্ছে আমরা আগামী 2 মাসে যেটা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে এই যে আপনারা যে দুটো পক্ষ আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট, আরেকটি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। একটি হচ্ছে বাংলাদেশের পুরনো লুটেরা শ্রেণীর ওই চাঁদাবাজির সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করতে চায় তারা, আরেকটি হচ্ছে ধর্মীয় বিভাজন উস্কে দিয়ে মানুষের মধ্যে মানুষের নাগরিক অধিকার, অর্থনৈতিক অধিকার, আর্থসামাজিক বাস্তবতা এগুলো পরিবর্তনের চেয়ে ধর্মীয় বিষয়গুলোকে সামনে এনে ওই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা সামনে এগিয়ে যেতে চায়। এই যে দুটো গোষ্ঠী, এই দুটো গোষ্ঠীর রাজনীতি আমরা অতীতেও দেখেছি। আমরা কাজ করতে চাই মানুষের অর্থনীতি নিয়ে, বেকারত্ব নিয়ে, আমাদের আর্থসামাজিক বৈষম্য কমানো নিয়ে। যারা আপনারা সায় দিবেন তারাই আপনাদের আমরা মনে করি একটু যেতে চাই। আতিকুর রহমান মুজাহিদ, আপনারা ধর্মীয় বিভাজনের মাধ্যমে ধর্মীয়কে সামনে এনে রাজনীতি করতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী, কি বলবেন আসলে আপনার ধর্মীয় বিভাজন? মুশফিকের একটা কথার সাথে সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি। জামাতের নেতৃত্বে 8 দলীয় জোট, এটা বোধহয় মিস ইনফরমেশন। আসলে এটা আমি বারবার বলার চেষ্টা করেছি, এখানে কিন্তু জোটের কোনো প্রধান নেই, অর্থাৎ কোনো জামাতের নেতৃত্বে, এখানে জামাতও বলেনি, আমরাও বলিনি, এবং কোথাও এটা বলা হয় না। এখানে আমরা সমঝোতার ভিত্তিতে করছি। জোটের প্রশ্ন আসলে লিডারকে, নেতাকে, তখনই প্রশ্নটা আসে। আমরা সমঝোতার ভিত্তিতে কাজ করছি। দ্বিতীয় যে কথাটি বললেন ধর্মীয় বিভাজন, দেখেন বাংলাদেশের 92%, কেউ কেউ 90% বলেন মানুষ কিন্তু ধর্মীয় বিশ্বাসী। তো এটাকে তো আপনি ফেলে দিতে পারেন না। অর্থাৎ ধর্মীয় বিশ্বাসটাকে আমরা যদি লালন করি, তো অবশ্যই যে ধর্ম বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, সে কিন্তু ভালো, যেটা নিজের জন্য যেটা ভালো সেটা যেমন সে বেছে নেবে, রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটা বেছে নেবে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মলগ্ন থেকে ভালো মানুষ বানানোর চেষ্টা করেছে, ভালো নাগরিক তৈরি করার চেষ্টা করেছে। আমাদের এই চেঞ্জটা এখন সময় এসেছে, বাংলাদেশের মানুষ, ভালো দল এবং যারা আইডিওলজি প্র্যাকটিস করে, যাদের ভিতরে কথা কাজে মিল আছে, তাদেরকে বেছে নেবে। আমরা মনে করি এই চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ, এই চেঞ্জটা দরকার। আমি একটুখানি বলে রেখে, দেখেন খুব কষ্ট লাগে, এই যে জোড়া মার্ডার হয়ে গেল, হ্যাঁ, আমার খুব কষ্ট লাগছে যে আমরা 5ই আগস্টের পরে যে বাংলাদেশ চেয়েছিলাম, প্রকারান্তরে আমরা সেটা বুঝতে পারি নাই, বরং কেমন জানি আমরা ক্ষমতার জন্য খুব পাগল হয়ে গিয়েছে, কেউ কেউ মানে এরকম একটা আচরণ প্রকাশ পাচ্ছে। কিন্তু আলটিমেটলি নির্বাচনের জন্যই কিন্তু 5ই আগস্ট হয় নাই, একটা ভালো চেঞ্জের জন্য আমরা চেয়েছিলাম। দলমত নির্বিশেষে সবাই তো বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশেই জন্মেছি, এই দেশেই আমরা বড় হয়েছি, কিন্তু দিন শেষে সবাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ডাবল মার্ডার হচ্ছে, ফুটেজ আসছে, মানুষ খুনের প্রক্রিয়াটা দেখছে, খুনিকে দেখছে, কিন্তু বিচার ব্যবস্থাটা জনগণ দেখে না, যার কারণে খুনিরা কিন্তু প্রশ্রয় পায়, একের পর এক খুনি বাড়ছে, কিন্তু খুনিরা কিন্তু ভয় পাচ্ছে না। আমাদের বিচার প্রক্রিয়াটা সাংঘাতিক প্রশ্নবিদ্ধ একটা বিচার ব্যবস্থা। আমি একটা প্রশ্ন করি, ভালো মানুষ দরকার। শেষ প্রশ্নটা করে, আপনারা ভালো মানুষ নির্বাচন করতে চান, আপনারা নিজেদেরকে ভালো মানুষ বলে মানুষের সামনে উপস্থাপন করতে চান, কিন্তু আপনারা নারায়ণগঞ্জের 3 আসনে প্রার্থী পরিবর্তন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ মুন্সির পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির নেতা গোলাম মসি। আপনারা বারবার জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলেন, কিন্তু আপনারা ঠিকই বেছে নেওয়ার সময় আওয়ামী লীগের দোসরকে বেছে নিয়েছেন। না, বেছে জাহান জওহর সাথের একজন উপদেষ্টা, উনি সম্ভবত উপদেষ্টা ছিলেন, গোলাম মসি, উনি একজন রাষ্ট্রদূত ছিলেন। এখন বিষয় হলো যে একজন প্রার্থী একটা 300 আসনের মধ্যে একটা আসনে যদি উনি নির্বাচনের জন্য দল ত্যাগ করে উনি যদি আমাদের দলে যোগদান করেন, এটাকে আপনি জাতীয় পার্টিকে বেছে নাও বললে এটা আমাদের প্রতি অবিচার করা হবে না। তারা তো কতটি দল, কয়জন জাতীয় পার্টির প্রার্থী এখানে আছে, কয়জন দল পরিবর্তন করে লোক আছে? সে তো দল পরিবর্তন করে এখন পরিবর্তন করলো, আগে তো করেনি। দোষর ছিল সে না, 5ই আগস্টের আগের থেকেই তার সাথে আমাদের প্রোগ্রামগুলিতে তো আসা যাওয়া ছিল, সফট কর্নার ছিল ইসলাম আন্দোলনের ব্যাপারে, এবং সে আস্তে আস্তে আমাদের আদর্শ, আমাদের মোহতারাম আমির, আমাদের কর্মসূচির প্রতি উদ্বুদ্ধ হয়ে সে আমাদের দলে এসেছে। সুতরাং যারা পরিবর্তন হতে চায়, যারা ইতিবাচক কাজ করতে, তাদেরকে আমরা সাথে নিতে চাই। তার জনপ্রিয়তা দেখে নিয়েছেন নাকি আসলে ভালো মানুষ হিসেবে নিয়েছেন? না, তার জনপ্রিয়তা ভালো মানুষ বলে না, কোনো ভালো মানুষ বলতে সে একজন রাষ্ট্রদূত ছিল, তার তো একটা ফিগার, এবং সে একটা দলের রসরের সাথে সে উপদেষ্টা ছিলেন। সুতরাং তার আমি শেষ করি, তার মানে আওয়ামী লীগ থেকে যদি এরকম কেউ আসে আপনারা তাদের আওয়ামী লীগের প্রশ্ন আসছে কেন? তো ওই মুশফিকের কথা, আওয়ামী লীগকে নরমালাইজ করার কোনো সুযোগ নাই, এই প্রসঙ্গে আসবে না। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ আলোচনায় ছিলেন, আমাদের আলোচনায় যারা দেখেছেন আপনারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সেই সাথে আজকে যারা অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন, মুশফিকুস সালেহীন,
যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি আতিকুর রহমান আজ মুজাহিদ, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুজনকে আজকে চ্যানেলের সংলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে প্যান্ডালে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকালে একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।